যারা কথায় কথায় খবরদারি করত পদ্মা সেতু তৈরির পর তারা বদলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আত্মসম্মান বিক্রি করে নয়, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করায় বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে। 2001 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো রাজনৈতিক পট পরিবর্তনে থমকে যায় পদ্মা সেতুর নির্মাণ কাজ। 2009 সালের পর আবারও উদ্যোগ নেওয়া হয়। তবে 2012 সালে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন থেকে সরে যায় বিশ্ব ব্যাংক। এরপর 2015 সালে শুরু হয় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ। মূল কাজ শেষে স্বপ্নের এই সেতু উদ্বোধন করা হয় 2022 সালের 25 জুন। এবছরের 30 জুন শেষ হয় পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ। প্রকল্পের সমাপনী উপলক্ষে শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজন করা হয় সুধী সমাবেশের। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ বন্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন। 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে। পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান পাল্টে দিয়েছে। আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বর্তমানে দিনে 17,000-এর বেশি যানবাহন চলাচল করে পদ্মা সেতু দিয়ে। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত 1,661 কোটি টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতু থেকে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মার বুকে সেতু চালু হয়েছে আরও 2 বছর আগেই। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। বরাদ্দকৃত টাকার চেয়েও প্রায় 1,500 কোটি টাকা কমে শেষ হলো পুরো নির্মাণ কাজ। আগামী 35 বছর টোল আদায়ের মাধ্যমে উঠে আসবে পদ্মা সেতুর নির্মাণ ব্যয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। হত্যা পরিকল্পনার তথ্য সত্য না মিথ্যা তা নিয়ে সংশয় আছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের। এদিকে সুমনের করা জিডির বিষয়ে তদন্ত করার অনুমতি চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। অন্যদিকে চুনারুঘাট পুলিশ বলছে বিষয়টি তাদের মনোযোগে আছে। হত্যার জন্য নাম না জানা কয়েকজন মানুষ ঘুরছে এমন তথ্য উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি জানান, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। পরবর্তী করণীয় ঠিক করতে তিনি এই পরিকল্পনার সত্যতা জানতে চান। মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে এটাই তো আমার নিরাপত্তা, যে যারা আমাকে থ্রেট দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কি রিয়েল না ফেক না কিভাবে কি হচ্ছে। এটা আমার যেহেতু আপনারা জানেন যে শত্রুর সংখ্যা অনেক বেশি বা মনে করা হয় যে আমার শত্রু অনেক বেশি, সুতরাং আমার তো ওইভাবে গুরুত্ব দিয়ে আগাইতে হচ্ছে। এদিকে বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে জিডির তদন্ত করার অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ। বিচারক জুলফিকার হায়াতের আদালত আবেদন খারিজ করে দেন। ট্রাইব্যুনালের পেশকার এই তথ্য জানিয়েছেন। এদিকে হত্যার হুমকির বিষয়টি চুনারুঘাট থানা খতিয়ে দেখছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়। ঘটনার বিষয়ে আমরা আসলে ওই যে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি ওই যে আমাদের চুনারুঘাট থানা এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এই ব্যাপারে তদন্ত করতেছে। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে একজন প্রতিমন্ত্রীকে পরাজিত করেন সাইদুল হক সুমন। তিনি যুদ্ধাপরাধের বিচারে সরকার পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছেন। সমাজসেবা, ফেসবুক লাইভ, দুর্নীতি বিরোধী অবস্থান সহ নানা কারণে তিনি আলোচিত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে ভর্তি রোগীর 75% বিনা প্রয়োজনে দেয়া হয় অ্যান্টিবায়োটিক। এমন তথ্য মিলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। এদিকে ওষুধ প্রশাসনের গবেষণায় দেখা যাচ্ছে করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ে দ্বিগুণেরও বেশি, যে ধারা থেকে এখনো বের হতে পারেনি দেশ। 2020 সালে করোনা মহামারীর কবলে পড়ে গোটা বিশ্ব, আক্রান্ত হয় বাংলাদেশও। ছড়ায় আতঙ্ক। সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় চলে নানা ওষুধের ব্যবহার।
করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার জানতে বঙ্গবন্ধু মেডিকেল, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রংপুর মেডিকেলে ভর্তি ৩,৬৯৩ রোগীর উপর চলে গবেষণা। এতে দেখা যায় ৯৪% রোগীকে দেয়া হয় অ্যান্টিবায়োটিক, অথচ ব্যাকটেরিয়া সংক্রমণ ছিল মাত্র ১৯%, অর্থাৎ ৭৫% রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন ছিল না। যারা ভর্তি হননি তারাও আসলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন ঘরে বসে, এমনকি যারা কোভিড হয়নি তারাও ঘরে বসে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন। সো এটা যে শুধুমাত্র এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীতে অতিরিক্ত ব্যবহারেরই প্রভাব ফেলেছে তা না, এটা একটা অ্যান্টিবায়োটিক গ্রহণের সংস্কৃতি তৈরি করে ফেলেছে বাংলাদেশে। অতএব এটা একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে এবং এটাকে কমিয়ে আনাটা বেশ জটিল কঠিন হয়ে উঠবে আসলে এর ফলে। সবচেয়ে বেশি ৮৫% ব্যবহার হয়েছে সেফট্রিয়াকজন, কোঅ্যামোক্সিক্ল্যাব, এজিথ্রোমাইসিন ও মেরুপেনাম। সংক্রমণ সারাতে অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিকের মধ্যে এগুলো অন্যতম। ব্যবহার বাড়ায় জীবাণুর বিরুদ্ধে বেড়েছে রেজিস্ট্যান্স। কোভিডের ওই বছরটাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের সারা দেশব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার দ্বিগুণ হয়েছে। ওই সময়কালে এই দ্বিগুণ ব্যবহারের ফলশ্রুতিতে মাইক্রোবসগুলো রেজিস্ট্যান্ট হয়ে উঠেছে এবং তাতে সাধারণ অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো তার কার্যকারিতা হারিয়েছে। সো এটা একটা ভয়াবহ সিচুয়েশনের দিকে বাংলাদেশ মুভিং টুয়ার্ডস দ্যাট ডিরেকশন। সো এটা যদি খুবই দ্রুত ইন্টারভেন না করা হয় তাহলে আসলে এটা একসময় গ্রিপের বাইরে চলে যাবে। করোনার আগে দেশে প্রতি ১,০০০ জনসংখ্যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছিল ২৫%। করোনাকালে তা বেড়ে হয়েছে ৫৮%। বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী দেশের শীর্ষ ৩-এ বাংলাদেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দফায় দফায় বন্যায় সুনামগঞ্জে মানবেত জীবনযাপন করছেন হাওড়াঞ্চলের মানুষ। ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় বিপাকে অনেক পরিবার। কাজে যেতে না পারায় খাদ্য সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সুনামগঞ্জ সদরের বেরিগাঁও গ্রামের আব্দুল আলীর সংসার চলে বর্গা চাষে। খরচার হাওর পারে কাঁচা ঘরে বাস করেন ৪ ছেলেমেয়ে নিয়ে। গত মাসের প্রথম দফা বন্যায় তলিয়ে যায় তার পুরো ঘর। সেই পানি সরতে না সরতেই আবারও বন্যার কবলে পড়ে তার বসতভিটা। গত ১ মাস ধরে পানিবন্দী অবস্থায় থাকায় কাজে যেতে পারছেন না আব্দুল আলী। এতে খাবার সংকটে পড়েছে তার পরিবার। হিমশিম খেতে হচ্ছে গবাদি পশুর খাবার নিয়েও। পানি গরু ছাগল দেখুন না, গাছের ডাল ভাঙ তামাইছি, গাছ পাই না, এই অবস্থায় আছি। বাচ্চা কাচ্চা লইয়া বড় কষ্টে আছি। বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয় আব্দুল আলীর মতোই বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আমরা খাওয়ারও কোনো সুবিধা নাই, যে কষ্ট করে আমরা চলতেছি, গরিব মানুষ তো আমরা। আগের পানি রুইয়া গেছে, এরপরে আবার পানি, পানির উপরে পানি, বুক পানি পর্যন্ত ভাঙে যেতে হয়। জেলা প্রশাসক জানিয়েছেন বন্যায় দুর্গতদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। মজুদও আছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। যারা আশ্রয়কেন্দ্রে আসছেন তাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং যারা আশ্রয়কেন্দ্রের বাইরে আছেন তাদেরকেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। জেলার ১২ উপজেলায় পানিবন্দী ৪.৫ লাখ মানুষ। ৫০টি আশ্রয়কেন্দ্রে এখনও আছেন ১,৪০০ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে নিজের খেলার সময় অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। ফেডারেশনের চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডের খেলায় আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর রহমান। বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচ চলার এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথেই গ্র্যান্ডমাস্টার জিয়াকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সংকটাপন্ন দাবাড়ুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকেরা, তবে তাতে কাজ হয়নি। পরে চিকিৎসকেরা দেশসেরা এই গ্র্যান্ডমাস্টারকে মৃত ঘোষণা করেন। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়াউর রহমান ২০০২ সালে ফিদে গ্র্যান্ডমাস্টার খেতাবে ভূষিত হন। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর বিষয়ে বিস্তারিত আর কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আমি প্রথমেই বলতে চাই একটা মর্মান্তিক বা দুঃখজনক একটা ঘটনা এটা। কারণ কেউই এভাবে হঠাৎ করেই যে একজন গ্র্যান্ডমাস্টার এভাবে পৃথিবী ছেড়ে চলেই যাবেন সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। আপনি যেটা বলছেন যে কীভাবে ঘটেছে, এটা অবশ্যই আমরা সবাই এটা মুখিয়েছিলাম জানার জন্য, কারণ কীভাবে এই ঘটনা ঘটলো। কারণ এক সুস্থ মানুষ খেলতে গেছেন। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে খেলার মাঝখানে ব্রেক থাকে, সেই ব্রেকের সময় পাশেই টেবিল অথবা নিচে পানি দেওয়া থাকে। সেই পানিটা নিয়ে তারা সেই ব্রেকের সময় পানিটা খান এবং চিন্তা করেন দাবা যে খেলাটা চলছে সেটা নিয়ে। সো যখন পানি নিতে গেছেন সেই সময় কিন্তু
অসুস্থ ফিল করেছেন এবং পড়ে গেছেন এবং সেই সময় যারা আশেপাশে ছিলেন তার সহকর্মী হোক, তার সাথে খেলেছেন বা ফেডারেশনের কর্মকর্তারা হোক, তারা কিন্তু ছুটে এসেছেন এবং সাথে সাথে তাকে সেখান থেকে নিয়ে 9 মিনিটের মধ্যে, আজকে শুক্রবার আপনি জানেন যে জ্যাম ছিল না, সেখান থেকে বারডেমে নেওয়া হয়েছে খুব দ্রুত তার সাথেই। কিন্তু যখন নেওয়া হয়েছে এরপর থেকে ডক্টর চেষ্টা করেছে তার পালস খুঁজে পাওয়ার জন্য, কিন্তু 15 মিনিট থেকে ট্রাই করেছে, 15 মিনিট থেকে 20 মিনিটের মতো ট্রাই করার পরে তখন দেখেছেন যে আসলে পালস পাওয়া যাচ্ছে না বা আর কোনো সম্ভাবনা নেই, তখন তারা ঘোষণা করেছেন যে পৃথিবী ছেড়ে চলেই গেছেন। আসলে এটা অবশ্যই মর্মান্তিক, সবাই চেষ্টা করেছেন বা সবাই এর সাথে যুক্ত ছিলেন যারা, তারা সবাই দেখেছেন। আমরা নিজেরাও যখন কভার করেছি দাবা, তখনও আমরা দেখেছি যে আসলে সুস্থ মানুষ যেহেতু খেলছে, বুঝতেই পারছেন 12টা রাউন্ড হয়ে গেছে, এই রাউন্ড শেষেও কিন্তু আগে কিন্তু 3rd পজিশনে ছিলেন, ভালো একটা চান্স ছিল ভালো কিছু করার, সেটাও কিন্তু হলো না এবং সেই মুহূর্তে মানে এই আকস্মিক একটা মৃত্যু আসলে মেনে নেওয়া কঠিন। তারপরেও আসলে আপনি যেটা বলছিলেন যে বয়স খুব বেশি নয়, 50 বছর বয়স, 2002 সালে গ্র্যান্ড মাস্টার হয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট। আপনি দেখেন দাবাতে বাংলাদেশ যে এগিয়ে গেছে, দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার ছিলেন, এগিয়ে গেছে, সেখানে কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে তার। সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট ইতিহাসে এখনও বাংলাদেশের হয়ে তার 2570, এরপরে কিন্তু অনেকেই আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল, সেটা হয়তো হলো না। আমরা হয়তো বা সময়ের সাথে আরও আপডেট পাবো, তখন জানাতে পারবো যে তার পরবর্তী যেই তার শেষকৃত্য বা তার শেষের জানাজা হোক, মাটি কথা হবে, সে বিষয়গুলো আমরা অবশ্যই জানাবো। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী মাছারুল ইসলাম। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি দোকানে এসি বিস্ফোরণে এক পথচারী সহ 3 জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক পথচারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুপুরে মিমি সুপার মার্কেটের পাশের একটি বিপণী বিতানে এই দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক রেজাল করিম জানান, কেবিএইচ প্লাজার পাশের একটি মার্কেটে এসি মেরামতের কাজ করছিলেন 2 শ্রমিক। এ সময় হঠাৎ এসির বিস্ফোরণ ঘটে, এতে এক পথচারী সহ 3 জন আহত হন। তাদের মধ্যে তৌহিদুল আলম নামে পথচারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে বিকট একটা আওয়াজ শুনছি, আওয়াজ শুনে এসে দূর দিয়ে দেখলাম যে একটা মানুষ এখানে পড়ে গেছে। এখানে কয়েকটা গ্লাস ভাঙছে আর আমাদের ডিসপ্লে টিভিটা একটু ক্ষতি হয়েছে। দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে শিশু সহ 5 জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 28 জন। নিহতদের মধ্যে আছেন বাসের হেল্পার, যাত্রী ও ট্রাকের চালক। বাসের সঙ্গে সংঘর্ষের আগে ট্রাকটির চাপায় প্রাণ গেছে এক ভ্যান চালকেরও। ঘটনা তদন্তে জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল নাবিল পরিবহনের বাসটি। শুক্রবার ভোরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাঁচবাড়িতে সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। এতে ঘটনাস্থলেই মারা যান নাবিল পরিবহনের হেল্পার ও ট্রাকের চালক। আহতদের হাসপাতালে নেওয়া হলে বাড়ি প্রাণহানি। নাবিল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষের আগে আমভর্তি ট্রাকটির চাপায় দিনাজপুর সদরের মাছুয়াপাড়ায় নিহত হন এক ভ্যান চালক। ওই দুর্ঘটনার পর দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল ট্রাকটি। এছাড়া বাসের যাত্রীরা জানিয়েছেন এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছিল তাদের চালকেরও। ভ্যানে করে ধান নিয়ে যাচ্ছিল হাটে, এক আমের গাড়ি নিয়ে আসতেছিল, আসার পর ওই ভ্যানালেকে মারি দিয়ে ও পাম্পের ওখানে যায়, নাবিল গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট। পুরোপুরি 3-4টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলো পাম্পের সামনে। তো ওরা যদি সতর্ক থাকতো, আর বিশেষ করে একটা গাড়ি রাস্তার মধ্যে ছিল, তো ওই গাড়িটার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে। উন্নত চিকিৎসার জন্য 3 জনকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 26 থেকে 28 জন আহত আছে। তার ভিতরে কিছু রোগী আমাদের অর্থোপেডিক্সে আছে এবং কিছু সার্জারিতে ভর্তি আছে এবং কিছু 2-1টা রোগী আমরা আইসিইউতে শিফট করছি এবং আরও কিছু রোগী খারাপ অবস্থায় আছে যেগুলো আমরা রংপুরে রেফার করছি আর কি। 30-এর দিকে খবর পেলাম যে 5টা 15 থেকে 20-এর মধ্যে এই নাবিল পরিবহন, ঢাকা থেকে আসা নাবিল পরিবহন, দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আম বোঝাই একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আসার পরে প্রায় আহত অবস্থায় 28 থেকে 30 জনকে আব্দুর রহিমে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় 2 দিনে প্রাণ গেছে আরও 2 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম, কেজি উঠেছে 250 টাকা পর্যন্ত। পেঁয়াজের দামও 100 টাকা পেরিয়েছে। রাজধানী বাজারে বেশিরভাগ কাঁচা সবজির কেজি এখন 100 টাকার উপরে।
সপ্তাহখানেক আগেও রাজধানীর বাজারে কাঁচামরিচ পাওয়া গেছে 180 টাকা কেজিতে, কিন্তু এখন গুনতে হচ্ছে 200 থেকে 250 টাকা। বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও বৃষ্টির কারণ দেখিয়ে হাঁকা হচ্ছে বেশি দাম। সিন্ডিকেট, তাছাড়া 300 টাকা কেজি তো কাঁচামরিচ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা তো সাধারণ মানুষের কেনার একবারে ক্ষমতার বাইরে। বর্ষার কারণে মাল আসতে হয়, দেরি হয়, বা বাজারের ক্রাইসিস দরকারের, এর জন্যই। 100 টাকা পেরিয়ে গেছে পেঁয়াজের কেজি, 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। টিসিবির হিসাবে মাত্র 7 দিনে দাম বেড়েছে প্রায় 3%। দাম বাড়ার পেছনে সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। চাকরি করে আমরা মনে করি 10,000 টাকার, খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো কই? কখনো দেখা গেল যে লেবুর দাম হালির চাচ্ছে 15 টাকা, আবার কোথাও কোথাও 20 টাকা, আবার কোথাও দেখা গেছে সবজি কিনতে যে আমরা যে লক্ষ্য করছি বিভিন্ন সবজির দাম এক এক মার্কেটে এক এক রকম। 60 টাকা কেজির নিচে নেই আলু, অন্যান্য কাঁচা সবজির দামও চড়া। বেগুনির কেজি উঠেছে 100 টাকার উপরে, করলার জন্য গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।